বিজেপিতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন দুজন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। কিন্তু বিজেপি সম্পূর্ণ ব্যক্তি নির্ভর দল কখনোই নয়, ছিল না। সেই হিসেবে দিলীপ ঘোষ এসেছেন। আগে উনি একটু বাইরে ছিলেন, এখন কিছু এসে যায় না। একজন ব্যক্তি এলেন কি গেলেন তাতে খুব এসে যায় না। এই দুটো ভুল আমরা 2021 সালে খুব বড় রকম ভাবে করেছিলাম, যার ফলে আমাদের ফল খারাপ হয়েছিল। এই রকম নির্লজ্জ মিথ্যে কথা বলা অভিষেককেই সাজে আর কি। যে তালিকায় ভোট চুরি করছে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে ভোট করা। 65 যদি পুরোপুরি এক এক জায়গায় নাও আসে, তাহলেও 48, 49, 50% ভোট নিয়েই আসা সম্ভব। আসা অসম্ভব নয়, আদৌ অসম্ভব নয়। সেটা অধীর চৌধুরীর উপর নির্ভর করছে, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করছে। উন্মাদ এবং মূর্খ রাজ চক্রবর্তী। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। অমিত শাহের নির্দেশে ইতিমধ্যে সক্রিয় হয়েছেন অভিমান ভুলে। তবে 26-এর বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপানোর নির্দেশ দিয়েছেন অমিত শাহ। দিলীপ ঘোষ আসাতে বিজেপি কি কোনো বাড়তি সুবিধা পাবে? ঠিক এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দাদা, আপনাকে প্রথম নতুন বছরের শুভেচ্ছা এবং ওঙ্কারে স্বাগত। আমিও তোমাদের এবং যারা এই টিভি দেখছেন তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তুমি যে প্রশ্নটা করেছো সেটা আর খুব একটা রেলেভেন্ট নয়, সেটা খুব একটা প্রাসঙ্গিক নয়। তার কারণ বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়। ব্যক্তির একটা গুরুত্ব সবসময় থাকে, কিন্তু বিজেপি সম্পূর্ণ ব্যক্তি নির্ভর দল কখনোই নয়, ছিল না। সেই হিসেবে দিলীপ ঘোষ এসেছেন। আগে উনি একটু বাইরে ছিলেন, এখন কি হয় দেখা যাক। উনি বলছেন সারা মাঠ জুড়ে খেলবো। আমার এই বিষয়ে কিছু বলার নেই, খেলুন না। 26-এ বিধানসভায় ঝাঁপিয়ে পড়তে বলছেন যে প্রার্থী পদ হওয়ার জন্য হুড়ুহুড়ি করে লাভ নেই, যোগ্যতা থেকে প্রার্থী নির্ধারণ করা হবে। আপনার কি মনে হয় যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপি কি ধরনের ইয়ে করা উচিত? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিজেপির যেটা করা উচিত সেটা হলো দুটো জিনিস দেখা। প্রধানত আছে কিনা, দলের প্রতি কমিটমেন্ট আছে কিনা, বিশেষ করে দলের আদর্শের প্রতি, ইডিওলজির প্রতি কমিটমেন্ট আছে কিনা সেটা দেখা দরকার। এবং দ্বিতীয়ত তার জনসংযোগ কিরকম আছে, মানুষ তাকে চেনে কিনা সেটাও দেখা দরকার। এই দুটো ভুল আমরা 2021 সালে খুব বড় রকম ভাবে করেছিলাম, যার ফলে আমাদের ফল খারাপ হয়েছিল। এই দুটো ভুল যেন আমি না, বিজেপি আশা করি এবার করবে না। আপনি বলেছিলেন যে কামিনী কাঞ্চনের জন্য 2021-এ পরাজয় হয়েছিল, তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ দল ছাড়েননি কখনো, অতএব সেই হিসেবে ঠিকই আছে, নতুন কিছু নয়। দিলীপ ঘোষের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, সেই জায়গায় অন্য আরেকজন সুকান্ত মজুমদার তখন সভাপতি হয়েছিলেন। বিজেপি এইভাবেই চলে। না, দিলীপ ঘোষ আসা থেকে বাড়তি কোনো সুবিধা হবে না বলছেন? বললাম তো তোমাকে যে এটা ব্যক্তি নির্ভর দল নয়, কিছু কিছু এসে যায় না। একজন ব্যক্তি এলেন কি গেলেন তাতে খুব এসে যায় না। বিজেপিতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন দুজন, শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য। এরা দুজন আছেন, এছাড়া বাকিরা যতজন আসেন ভালোই। আপনি জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে গিয়েছিলেন এবং তিনি অভিযোগ করছেন যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলেছেন, সেটা তিনি খারাপভাবে নিয়েছেন। সিসিটিভি ফুটেজ সামনে আনার দাবি। সাক্ষী কেউ ছিল? কেউ সাক্ষী ছিল যে ওই জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলেছেন? তো ওর কথা খালি, তার তো কিছু নয়। শুধু তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা খালি, আর তো কিছু নয়। অতএব কেউ যদি সাক্ষী না থাকে তাহলে আমি বিশ্বাস করি না যে এরকম একটা ঘটনা ঘটেছে। উনি বলেছেন উনি নির্বাচনের আগে সুবিধা পাওয়ার জন্য এরকম বেশ কাল ভরা কতগুলো কথা বলেছেন। এই, এর চেয়ে বেশি কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে বিজেপি এরা হিন্দুত্বের রাজনীতি করছে, কিন্তু আমরা দেখলাম জগন্নাথ মন্দির হলো, এবারে দুর্গাঙ্গন করছেন। কি মনে হয়, অঙ্ক কোনো ভোটের অঙ্ক কি? হ্যাঁ, ভোটের অঙ্ক তো 100 বার, 100 বার কেন, 1000 বার। সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেটা করে কোনো সুবিধা হবে কিনা। আমার মনে হয় না কোনো সুবিধা হবে। এই জিনিস রাজীব গান্ধী করেছিলেন আজ থেকে 30-40
35 বছর আগে, যখন উনি শাহবানু মামলায় খুব মুসলমানদের, বিশেষ করে মুসলমান মৌলবাদীদের নানা রকম সুবিধা দিয়ে তারপরে মনে করেছিলেন এটাকে ব্যালেন্স করবার জন্য একটা এরকে ক্ষমতা দেয়া যাক, একটা হিন্দুদের একটা কিছু করা যাক, সেই জন্য তিনি রাম মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন এবং বিগ্রহ ওখানে পূজিত হতে দিয়েছিলেন। তাতে রাজীব গান্ধীর কেউ যে কোনো যে 1 পয়সা লাভ হয়নি সেটা মোটামুটি সবাই জানেন। ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলও যারা তাদেরকে শুনানি যে শিবির রয়েছে সেখানে থাকার জন্য বারবার আবেদন জানাচ্ছে, কি মনে হয় কেন এরকম বারবার বলছে যে শুনানিতে, করার জন্য শুনানি যে এসআইআর যে শুনানি চলছে সেখানে BLA-2 যারা তাদেরকে প্রবেশের অধিকার দিতে হবে, বারবার অভিযোগ করছে তৃণমূল, কি মনে হয় কেন? আমি বলতে পারবো না কেন কেন এত ঝুলোঝুলি করছেন অভিষেক, আমার কাছে পরিষ্কার নয়। কেন BLA-2 থাকতে হবে কেন? এরকম কোনো কথা নেই। এবং আমার বিশ্বাস নির্বাচন কমিশন এটা মানবেন না, তো এখন পর্যন্ত মানেনি এবং এই অনুরোধ মানবেনও না। না মানলে অভিষেকের কিছু করার থাকবে না। উনি বলছেন যে এই যে ভোট কার্যত তালিকায় ভোট চুরি করছে, EVM-এ নয়, তালিকায় ভোট চুরি করছে নির্বাচন কমিশন। এসআইআর নিয়ে এতটা কেন বাড়াবাড়ি করছে তৃণমূল কংগ্রেস, কি মনে হয়? এইরকম নির্লজ্জ মিথ্যে কথা বলা অভিষেককেই সাজে আর কি, যে তালিকায় ভোট চুরি করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নিরপেক্ষভাবে ভোট করা, এবং এখন পর্যন্ত ওরা 1 পয়সার কোনো প্রমাণ দিতে পারেননি যে তাই ভোট চুরি করছে। খালি বোকার মতন একটা ভোট চুরি কথাটা তোতাপাখির মতন বলে যাচ্ছেন। কিভাবে জানলেন ওরা ভোট চুরি হয়েছে? 58 লাখ নাম SIR-এ কাটা গেছে, সেই 58 লাখ নামের বিরুদ্ধে তো ওরা কিছু বলতে পারেনি যে এদের কাটা যাওয়া উচিত ছিল না। এরা কারা? এরা মৃত ভোটার, তারপর বাংলাদেশি ভোটার, ভুতুড়ে ভোটার, তোমার রোহিঙ্গা ভোটার, এইসব নানা রকম ভোটার ছিল আর কি, তাদের নাম কাটা গেছে। তো অভিষেক তো কিছু বলতে পারেননি সে ব্যাপারে। আর একটা প্রশ্ন সত্যি স্বাভাবিকভাবে সামনে আসে, 65% হিন্দু ভোট, 35% সংখ্যালঘু ভোট। সত্যি কি সংখ্যালঘু ভোট ছাড়া এ বাংলায় ক্ষমতা আসা সম্ভব যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে? 100 বার সম্ভব। 65 বেশি না 35 বেশি। 65 যদি পুরোপুরি এক এক জায়গায় নাও আসে, তাহলেও 48, 49, 50% ভোট নিয়েই আসা সম্ভব। এবং এবার রাজ্যের হিন্দু জনসাধারণ, যারা নাকি রাজ্যের বেশিরভাগ মানুষ, তারা খুব ক্রুদ্ধ হয়েছেন মমতার ওপরে, কারণ তিনি এমনভাবে নির্লজ্জ মুসলমান তোষণ করেছেন যে তার ফলে হিন্দু স্বার্থে ঘা পড়েছে। মুসলমানের হয়ে কাজ করবেন না এরকম কথা কেউ বলেনি, কিন্তু নির্লজ্জভাবে এরকম পক্ষপাতিত্ব যেটা উনি করেছেন সেটা কেউ সহ্য করবে না, এবং আমার বিশ্বাসের ফল ভোটের বাক্সে বোঝা যাবে। আমরা যখন কথা বলছি আজকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, দাদা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি অনেক কথা বলবে, এটা স্বাভাবিক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা গুণ কি মনে হয় আমরা ভালো লাগে না, যে এই গুণটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো? তুমি খুব ভাববার একটা দিলে, ফুড ফর থট দিলে, অনেক ভাবতে হবে, ভেবে দেখতে হবে। এক এতে তোমার কথায়, এক কথায় আমি এর জবাব দিতে পারবো না, প্রচুর ভাবতে হবে। সম্প্রতি অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। একটা রাজ্য রাজনীতিতে জল্পনা উঠছে যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে অধীর চৌধুরী হয়তো, যেহেতু কংগ্রেসে কোণঠাসা, তাই বিজেপিতে আসতে পারে। কি মনে হয় এই জল্পনা? আশা অসম্ভব নয়, আদৌ অসম্ভব নয়। সেটা অধীর চৌধুরীর উপর নির্ভর করছে, আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন তার উপর নির্ভর করছে। যদি উনি আসেন বিজেপির তো সুবিধা হবে। এরকম কথা আমি নিশ্চয় করে বলতে পারবো না, হতেও পারে সুবিধা। BLO-2 ভিতরে রাখার যেমন দাবি উঠছে, তেমন দাবি উঠছে যে যাদের 60-এর উপরে বয়স তাদেরকে যাতে শুনানিতে শিবিরে না আসতে হয়, বাড়ি গিয়ে করতে হয়, সেটা নিশ্চিত করুক কমিশন। এই দাবিটাকে আপনি কি বলবেন? কমিশন তো ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছে বোধহয়, যে 85 যা বেশি যাদের বয়স তাদের বাড়িতে গিয়ে শুনানি করবে। তো সেটা ঠিকই আছে, সেটাই করা উচিত। 60-এর ওপরে বয়সটা আমি সমর্থন করি না, কারণ 60 বছর বয়সে আজকাল সবাই কর্মক্ষম থাকে। 80-85 হলে পরে একটু মুশকিল হয়। আমার বয়স 80 ছাড়িয়ে গেছে,
তাই বলে কি আমি কখনো দাবি করতে পারি আমার এই সময় তালিকায় নাম না থাকার কোনো সমস্যা নেই, তালিকায় নাম ঠিকই আছে, কিন্তু আমি কি দাবি করতে পারি যে হ্যাঁ আমার এরকম বয়স হতে আমার বাড়িতে এসে শুনানি করুক? যদি আমার নাম না থাকতো, বলা ঠিক নয়। এবারে একটা সিনেমা সামনে এসে ট্রেলার হোক কলরব বলে, রাজ চক্রবর্তী, সেখানে একটা ডায়লগ থাকছে যে আমি ক্ষুদিরাম চাকি, আমি ঝুলি না ঝোলাই। এটা নিয়ে অনেক ট্রোল হচ্ছে যে একদম আমাদের যে শহীদ হয়েছেন যে ক্ষুদিরাম, তাকে নিয়ে এই ধরনের করা ঠিক নয়। যেখানে তৃণমূল কংগ্রেস বলছে বাঙালি বাঙালি, সেখানে বাঙালি একজন শহীদকে নিয়ে এই ধরনের ডায়লগ, কি বলবো? উন্মাদ এবং মূর্খ রাজ চক্রবর্তী। ক্ষুদিরাম চাকি, ক্ষুদিরাম বসু ছিলেন আর প্রফুল্ল চাকি ছিলেন, তাকে ক্ষুদিরাম চাকি বলে দিলেন। ঝুলি না ঝোলাই, এরকম একটা উম, অভদ্র অসভ্য শব্দবন্ধ ক্ষুদিরাম সম্বন্ধে প্রয়োগ করা আমি ভাবতেও পারি না। আগেরবারে অমিত শাহ এসে বলেছিলেন ইসবার 200 পার, তৃণমূল বলছে এবারে যা বলছেন একটুও মিলবে না, 30-এ থেমে যাবে তৃণমূল বিজেপি। হ্যাঁ, এত সহজ নয়, এবার এত সহজ নয়, কারণ মমতার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে এবার গন্ডগোল আছে। উনি ভয় পেয়েছেন, ওর যে শরীরী ভাষাটা খুব পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে উনি ভয় পেয়েছেন, উনি ঠিক জায়গায় যে জায়গায় যেতে চাইছেন সে জায়গায় পৌঁছতে পারবেন না। এই পরিমাণ দুর্নীতি, এই পরিমাণ মুসলমান তোষণ, এত বেকারি, এত ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, যাকে বলে কুশাসন, সব মানুষ মেনে নেবে? হয় নাকি? ভোটটা যথাযথভাবে হওয়া দরকার, সেটা নিশ্চিত করা দরকার। সেটা হলে বাকি জিনিস নিয়ে কোনো চিন্তা নেই। মমতায় যাবেনি এবার, নিঃসন্দেহে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবার নতুন বছরের শুভেচ্ছা। অমিত শাহ এলেন, তিনি ঐক্যবদ্ধ বিজেপির একটা ছবি সামনে রাখার চেষ্টা করেননি, করেছেন। কারণ দীর্ঘদিন যে বঙ্গ বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব ছিল বলে যে জল্পনা চলছিল, সেটা অন্তত ঘুচেছে। দিলীপ ঘোষ আবার সক্রিয়। কতটা সাফল্য আসবে 26-এ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।